সংকরায়ন দুই বা ততোধিক ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমান সংখ্যক সমশক্তি সম্পন্ন অরবিটালে পরিণত হওয়াকে সংকরায়ন বলে। তো যে কোনো বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় এই সংকরায়ন মূলত ঘটে থাকে। তো সংকরায়ন প্রথমত সংজ্ঞা অনুসারে যে দুই বা ততোধিক অর্থাৎ সর্বনিম্ন দুটি অরবিটাল এবং ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল। অবশ্যই শক্তি আলাদা হতে হবে। শক্তি আলাদা মূলত কি আমরা জানি এস এবং পি অরবিটাল দুটা যেহেতু আলাদা অরবিটাল, দুটো শক্তি আলাদা। এস অরবিটালের আকৃতি হলো গোলাকৃতি বা ডিম্বাকৃতি এবং পি অরবিটালের আকার হলো ডাম্বেল আকৃতি। আমরা জানি পি অরবিটালের তিনটা ভাগ আছে, যেমন পি এক্স, পি ওয়াই, পি জেড। তো এই অরবিটালগুলি এক্স এবং ওয়াই অক্ষ অনুসারে তাদের অবস্থান ভিন্ন হয়ে থাকে। যেমন এক্স অক্ষ বরাবর এটা যদি ধরি, তারপর মূলত ত্রিমাত্রিক দিক বিন্যাস থাকে। ত্রিমাত্রিক দিক বিন্যাস অনুসারে চিত্রগুলি এক এক রকম হয়ে থাকে, চিত্র তাদের অবস্থান এক এক রকম হয়ে থাকে। sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন। এখানে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে s অর্থাৎ একটি s অরবিটাল এবং p3 অর্থাৎ তিনটি p অরবিটাল পরস্পর মিলিত হয়ে sp3 সংকরায়ন ঘটে। s অরবিটাল আমাদের সকল ধরনের অ্যালকেন অণুর মধ্যে sp3 সংকরায়ন হয়ে থাকে, যেমন CH4, CH3, ইথেন, প্রোপেন, আর এখানে আরো যত অ্যালকেন আছে সকল কার্বনের ক্ষেত্রে সকল একক বন্ধনধারী যে অণুগুলি আছে সবগুলিতে আমাদের sp3 সংকরায়ন ঘটে থাকে। কিভাবে হয়? মূলত এই সংকরায়নটা ঘটে কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে। হাইড্রোজেনের জন্য একটাই অরবিটাল রয়েছে, সেটা হলো s অরবিটাল। s অরবিটাল আমরা জানি যে সর্বনিম্ন দুটি অরবিটাল লাগে সংকৃত হওয়ার জন্য। হাইড্রোজেনের ক্ষেত্রে সংকরায়ন ঘটে না, সে সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু কার্বন পরমাণুর ক্ষেত্রে কি ঘটে? কার্বন অবস্থায় অর্থাৎ সংকরিত অবস্থায় 1s2, 2s, 2px, 2py, 2pz অর্থাৎ বহিঃস্থলে এই চারটি ইলেকট্রন একজন প্রত্যেকটি অরবিটালে ভাগ হয়ে। তো এই এখানে আমরা খেয়াল করতে হচ্ছে একটি s অরবিটাল এবং তিনটি p অরবিটাল পরস্পর সংকরিত হয়। তো এটা চিত্রটা কিরকম হলো? কার্বন পরমাণুর ক্ষেত্রে একটি s অরবিটাল প্লাস তিনটি p অরবিটাল, একটা p অরবিটাল, 2 এবং 3। তো এখানে তিনটি p অরবিটাল পরস্পর সংকরিত হয়ে sp3 সংকরিত অরবিটাল তৈরি করে। এখানে প্রত্যেকটি অরবিটাল sp3 সংকরিত অরবিটাল। আমাদের সংজ্ঞা অনুসারে কি ছিল? যে দুই বা ততোধিক ভিন্ন শক্তি অরবিটাল। এখানে s এবং p অরবিটাল দুটি ভিন্ন শক্তি অরবিটাল এবং তারা অবশ্যই এখানে একটি এবং এখানে তিনটি, অর্থাৎ দুই বা ততোধিক ভিন্ন শক্তি অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমান সংখ্যক। এখানে আমাদের কয়টা অরবিটাল ছিল? এখানে একটা অরবিটাল ছিল, এখানে মোট তিনটা অরবিটাল ছিল, মোট চারটা অরবিটাল। চারটা অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমান সংখ্যক সমশক্তি সম্পন্ন। তো সমান সংখ্যক, এখানে চারটা অরবিটাল ছিল, এখানে চারটা সংকরিত অরবিটাল তৈরি হয়েছে, সমান সংখ্যক হয়ে গেল। এবং এখানে যে প্রত্যেকটা অরবিটাল আছে প্রত্যেকটা শক্তি সমান। এখানে s এবং p অরবিটালের আলাদা শক্তি ছিল, কিন্তু এখানে আমাদের এই চারটি অরবিটালের প্রত্যেকটারই শক্তি সমান। এখন আমাদের এই মিথেন বা ইথেন বা প্রোপেন যত অণু আছে তারা সংগঠিত হওয়ার সময় গঠিত হওয়ার সময় কি হয়? যে একটা কার্বন পরমাণু অর্থাৎ অবশ্যই sp3 সংগঠিত, অবশ্যই sp3 সংকরিত একটি কার্বন পরমাণু এর সাথে এই হাইড্রোজেন, যে আমরা জানি হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর এবং তার আকৃতি অবশ্যই s অরবিটাল, গোলাকৃতি, ডিম্বাকৃতি বলতে পারি। প্রত্যেকটি সামনাসামনি অতিক্রমণ করে। সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে তারা সিগমা বন্ধন গঠন করে এবং মিথেন অণু তৈরি করে। তো এই মিথেন অণুটার আকৃতি কেমন হয়? মিথেন অণুটার আকৃতি হয় অবশ্যই দেখতে পাচ্ছি তার চারটা বাহু আছে।
এটা আকৃতি হয় চতুস্তলকীয়। এটার আকৃতি চতুস্তলকীয় এবং এই যে এখানে একটা লন পেয়ার মানে বন্ধন ইলেকট্রন এদের মধ্যবর্তী যে এই বন্ধন কোণটা আছে এই বন্ধন কোণের মান হয় 109°28'। তো এটাকে এভাবে অনেকে লিখেছে 109.5°। আমরা এটাই করি বেশিরভাগ, যাই হোক যেখানে এটা আমার কাছে হয়। আচ্ছা, তো এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা প্রোপেনের ক্ষেত্রে দেখি, প্রোপেনের ক্ষেত্রে ঠিক একই রকম কাহিনী ঘটে। ওই সময় এখানে একটি হাইড্রোজেন না এসে এখানে সামনাসামনি একটি কার্বনের sp3 সংকরিত অরবিটাল অতিক্রমণ করে, আর এখানে অবশিষ্ট হাতগুলিতে হাইড্রোজেন সংযুক্ত হয়। তো এটা হয়ে যায় আমাদের ইথেন। একই রকম ভাবে প্রোপেন, বিউটেন যতগুলি অ্যালকেন আছে সবগুলির ক্ষেত্রে আমাদের এখানে একক বন্ধন থাকে আর sp2 সংকরিত হয়। এখন দ্বিতীয়ত আমরা শিখব sp2 সংকরণ। sp2 সংকরণ কাদের ক্ষেত্রে হয়? sp2 সংকরণ হয় সকল অ্যালকিনের ক্ষেত্রে, অর্থাৎ যেই জায়গায় যে বন্ধন থাকবে সেই জায়গায় অবশ্যই sp2 সংকরিত অরবিটাল থাকবে। sp2। তো আমাদের এখানে অবশ্যই খেয়াল করতে হবে একটি s অরবিটাল এবং দুটি p অরবিটাল। একটি s অরবিটাল আমি নিলাম এবং দুটি p অরবিটাল। আমরা আঁকার সময় অবশ্যই তিনটি অরবিটাল আঁকবো। সংকরিত হওয়ার সময় দুটি p অরবিটাল এবং একটি s অরবিটাল সংকরিত হবে এবং অবশিষ্ট যে আরেকটি অরবিটাল থাকবে সেটার অবস্থান আমি দেখাচ্ছি। তো আমাদের এখানে sp2 যেহেতু তিনটি সংকরিত অরবিটাল থাকবে, এই যে 1 2, এই যে আমি তিনটি সংকরিত অরবিটাল দিলাম। তো এখানে মোট অরবিটাল ছিল 4টা, তার মধ্যে একটা s এবং দুইটা p মিলিত হয়ে sp2 সংকরিত তিনটি অরবিটাল তৈরি করে। এখন অবশিষ্ট যে আরেকটি অরবিটাল আছে সেই আরেকটি অরবিটাল এরকম লম্বালম্বিভাবে অবস্থান করে। এখানে এই তিনটা হলো সংকরিত অরবিটাল এবং এই একটা হলো অসংকরিত। এটা হতে পারে pz বা py, যে কোনো একটা হতে পারে। px py pz তাদের শক্তি সমান, কিন্তু এখানে যে কোনো একটা হতে পারে। এখন এই sp2 সংকরিত অরবিটালের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে CH2 ডাবল বন্ড CH2 সকল ডাবল বন্ড বিশিষ্ট অণুর ক্ষেত্রে আমাদের এই sp2 সংকরণ হয়ে থাকে। আমরা তো সংকরণটা বুঝছি, এখন এই অণু কিভাবে তৈরি হয়। এখানে অবশ্যই কেন্দ্রীয় পরমাণু দুটি কার্বন এর সাথে পরস্পর সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হয় এবং অবশিষ্ট যেই আমি এই sp2টা এখানে আঁকলাম, এই কারণের ক্ষেত্রে sp2টা এখানে আঁকলাম। তো অবশিষ্ট আরো দুটো sp2 এই কারণের ক্ষেত্রেও আছে, এই কারণের ক্ষেত্রেও আছে, এখানেও। তো আমরা তো জানি এখানে একটা হাইড্রোজেন প্রবেশ করবে, এখানে একটা হাইড্রোজেন প্রবেশ করবে, এখানে একটা হাইড্রোজেন। আর অবশিষ্ট যেই অসংকরিত অরবিটালটা আছে এই কারণের ক্ষেত্রে একটা অসংকরিত অরবিটাল, সরি এটা এরকম একই সাথে দেওয়া উচিত, আর এই কারণের ক্ষেত্রে একটা অসংকরিত অরবিটাল। তো আমরা প্রথমত কি বুঝলাম যে দুটি কার্বন সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে এখানে একটি সিগমা বন্ধন গঠন করে এবং অবশিষ্ট যে সংকরিত অরবিটালগুলি আছে সবগুলির সাথে প্রত্যেকটির সাথে একটি করে হাইড্রোজেন সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে এখানে সিগমা বন্ধন গঠন করে, প্রত্যেকটা সিগমা বন্ধন। এখন যে অসংকরিত দুটি অরবিটাল আছে এই দুটি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করে, এই পাশাপাশি অতিক্রমণের কারণে এখানে একটা ইলেকট্রন বলয়ের সৃষ্টি হয়। এরকম মূলত ঘূর্ণনশীল একটা অবস্থায় থাকে। এখানে 2Dর মধ্যে আঁকা সম্ভব হচ্ছে না, আমি পারলে 3D ভিডিও শেষে দেখাই দেব। তো এটা হলো আমাদের sp2 সংকরণ। যত দ্বিবন্ধন আছে তত সকল দ্বিবন্ধনের জায়গায় আমাদের এরকম একটি পাই বন্ধন গঠনের মাধ্যমে sp2 সংকরণ হয়ে থাকে। তো এখন আমরা ইথিনের ক্ষেত্রে দেখলাম প্রোপিন, বিউটিন, প্যান্টিন সকল ক্ষেত্রে যে জায়গায় যে বন্ধন থাকবে সেই প্রত্যেক জায়গায় এবং অসংকরিত দুটি কার্বনের পরমাণু অসংকরিত একটি করে অরবিটাল পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে পাই বন্ধন গঠন করে। তো এখন আমরা শিখি sp2 sp2 তো শিখলাম, আমরা sp সংকরণ দেখলাম। sp2 সংকরণ, তো sp2 সংকরণ বলে এখন sp সংকরণ এখানে দেখলে বোঝা যাচ্ছে যে একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়।
একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল, তিনটি আছে, কিন্তু সংকরিত হওয়ার সময় এখান থেকে একটি আসবে, একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল মিলিত হয়ে দুটি sp2 সংকরিত sp সংকরিত অরবিটাল তৈরি করে। তো এখান থেকে একটি মোট হলো দুটি সংকরিত হয়। এখানে অসংকরিত অবশ্যই দুইটা থাকে, সেই অসংকরিত দুটি অরবিটাল এরকম লম্বালম্বিভাবে অবস্থান করে। তো এখন এই সংকরণের মাধ্যমে কি কি যৌগ বা অণু তৈরি হতে পারে? CH ডাবল বন্ড ট্রিপল বন্ড CH। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি সকল অ্যালকাইন এর ক্ষেত্রে অথবা যত যত জায়গায় আমাদের ত্রিবন্ধন আছে সকল জায়গায় আমাদের sp সংকরণ হতে থাকে। তো এই ক্ষেত্রে কিভাবে বন্ধনটা ঘটে? অবশ্যই একটি কার্বন পরমাণুর sp সংকরিত অরবিটাল এবং অপর কার্বন পরমাণুর sp সংকরিত অরবিটাল এরকম সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠন করে, এবং অবশিষ্ট যে আরেকটি sp অরবিটাল আছে সেটি অবশ্যই পাশে থাকে। এখন এই কার্বন পরমাণুর ক্ষেত্রে দুটি অসংকরিত অরবিটাল আছে, এক ক্ষেত্রে দুটি অসংকরিত অরবিটাল আছে। সেই অসংকরিত অরবিটালগুলি আমি আঁকি। এখন কি হয়, ওই আগেরবারের মতোই এই অসংকরিত অরবিটালগুলিও পাশাপাশি অতিক্রমণ করে। আবার এটাও ঠিক একই রকম এর সাথে পাশাপাশি অতিক্রমণ করে। তো পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে অবশ্যই আয়ন গঠিত হয়। তো এই হলো আমাদের সংকরায়ন, যে sp3 sp2 এবং sp। এখন কথা হলো যদি এখানে কখনো sp এর সাথে d অরবিটাল আসা পড়ে তখন কি ধরনের সংকরায়ন ঘটে? আমরা sp3 শিখলাম, এখন sp3 এর সাথে যদি একটি d অরবিটাল সংকরিত হয়, এখানে একটি s অরবিটাল, তিনটি p অরবিটাল এবং d অরবিটাল, এখানে আমি একটি আছে, এখানে তিনটি ছিল কিন্তু এখানে কেবলমাত্র একটি d অরবিটাল আঁকলাম আমরা dxy। এখানে d অরবিটাল যেহেতু 5টি উপশক্তি স্তর থাকে, তো 5টি অরবিটাল একসাথে আঁকা এখানে হিজিবিজি হয়ে গেল, দেখতে ভালো লাগবে না। মূলত আমাদের এই চিত্রটা দরকার হয় না, আমরা সরাসরি sp3 সংকরণের ক্ষেত্রে 5টি সংকরিত sp3d অরবিটাল তৈরি হয়, এটা বলে আমরা বাকি অংশে এগিয়ে যেতে পারি। এখন এই সংকরণ কি সেক্ষেত্রে ঘটে? PCl5, অর্থাৎ যে অণু গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর যুগগত স্তরে 5টি ইলেকট্রন থাকে, অথবা যে সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুতে যুগগত স্তরে 5টি বিজোড় ইলেকট্রন থাকে এবং 5টি বন্ধন তৈরি হয়, সেই ক্ষেত্রে আমাদের sp3d সংকরণ সংঘটিত হয়ে থাকে। তো এই ক্ষেত্রে মূলত ফসফরাস অবশ্যই কেন্দ্রে অবস্থান করে এবং তার সাথে প্রত্যেকটি ক্লোরিন সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠন করে PCl5 গঠন করে। তো এটার আকৃতি মূলত কি? আকৃতি হয় তিনটি ক্লোরিন এরকম একটি সমতলে অবস্থান করে। তো এখানে কি তৈরি হয়? একটি ত্রিভুজ তৈরি হয় এবং অপর আরো যে দুটি ক্লোরিন আছে তারা এই সমতলের সাথে লম্ব বরাবর অবস্থান করে। তো এখানে ত্রিভুজ আছে, ত্রিভুজের সাথে আবার লম্ব বরাবর আছে। আমি যদি এখান থেকে প্রত্যেকটা কর্ণ এখানে যুক্ত করি তাহলে উপরে আমাদের একটি পিরামিড আকৃতি হয়, আবার নিচে একটি পিরামিড আকৃতি তৈরি হয়। অর্থাৎ আমাদের PCl5 এর আকৃতি হয় ত্রিকোণীয় দ্বি পিরামিড, উপরে একটি পিরামিড নিচে একটি পিরামিড। এখানে বন্ধন কোণ কেমন হয়? এখানে আমরা তো প্রথমত দেখলাম যে P এর সাথে 3টি Cl থাকে, অর্থাৎ এখানে একটা ত্রিভুজ গঠিত হয়। তো ত্রিভুজে আমরা জানি 120 ডিগ্রি কোণ থাকে, তো এখানে প্রত্যেকটি কোণ 120 ডিগ্রি হয় এই সমতলের ক্ষেত্রে। আর এই সমতলের সাথে লম্বালম্বিভাবে আরো দুটি ক্লোরিন থাকে আমরা দেখলাম। তো এখানে যেহেতু লম্বালম্বি বললাম যে সমতলের সাথে, তো অবশ্যই এখানে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থাকে। প্রথমত সমতলের মধ্যে একটি ত্রিভুজ তৈরি হয়, সেই ত্রিভুজ সমতলে প্রত্যেকটার বন্ধন কোণ হয় 120 ডিগ্রি, এবং ওই সমতলের সাথে লম্বালম্বিভাবে যে অবস্থান করে তার বন্ধন কোণ হয় 90 ডিগ্রি, এবং এটার আকৃতি হয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়।
ভেসপার তত্ত্ব আমরা তো এখন শিখলাম যে sp3 এর ক্ষেত্রে আকৃতি হয় চতুষ্ফলকীয়, sp2 এর ক্ষেত্রে আকৃতি হয় ত্রিভুজ আকৃতির, তারপরে sp আকৃতি হয় সরলরেখিক। তো এদের মধ্যে এখন যদি কখনো মুক্তজোড় ইলেকট্রন অবস্থান করে কোনো অণুর কেন্দ্রীয় পরমাণুতে, তখন আমাদের এই ভেসপার তত্ত্ব অনুসারে তার থিমেটিক দিক বিন্যাস একটু পরিবর্তন হয়, তার বন্ধন কোণের একটু পরিবর্তন হয়। যেমন আমরা যদি পানি অণুর গঠন পর্যবেক্ষণ করি, এইচ এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন 1s2 2px 2py 2pz। তো পানি অণুর ক্ষেত্রে মোট 8টি ইলেকট্রন, আমার এখানে অবশ্যই 1 2 3 4, ঠিক আছে। এখানে বই স্তরে যদি আমরা খেয়াল করি, একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল অবশ্যই আছে, তাদের মধ্যে ইলেকট্রনের পরিমাণ দেখতে পাচ্ছি যে s অরবিটালে 2টি ইলেকট্রন, p অরবিটালে px এর 2টি, py এবং pz এর মধ্যে 2টি ইলেকট্রন আছে। অবশ্যই আমরা জানি 2টি হাইড্রোজেন এখানে এবং এখানে প্রবেশ করে। এখন সংকরণের সময় আসলে কি হয়? সংকরণের সময় মূলত বই স্তরে যতগুলি অরবিটাল আছে প্রত্যেকেই অংশগ্রহণ করে। তো এই ক্ষেত্রে একটি s অরবিটাল প্লাস 3টি p অরবিটাল পরস্পর সংকরিত হয়ে মিশ্রিত হয়ে 4টি sp সংকরিত অরবিটালে পরিণত হয়। এখন কথা হলো যে সাধারণত আকৃতি এমনই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন সমৃদ্ধ অরবিটাল আছে, তখন এই মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের ফলে আকৃতিটা একটু অন্যরকম থাকে। যেমন আমি মুক্ত ইলেকট্রন বলে যদি উপরে লিখি, তো অবশিষ্ট যে বিজোড় ইলেকট্রন সমৃদ্ধ অরবিটালগুলি আছে তারা তাদের বিকর্ষণে একটু এদিকে সরে আসে, এদিকে সরে আসে, তাদের বন্ধন কোণের পরিবর্তন হয়, তাদের আকৃতিরও পরিবর্তন হয়। এখানে একটি মুক্ত ইলেকট্রন, এখানে একটি সিঙ্গেল ইলেকট্রন থাকে। আচ্ছা, তো এখন অনুগঠন হওয়ার পর আসলে কি রকম দেখা যায়? অবশ্যই তাহলে পানির অণুর গঠনের ক্ষেত্রে কি হয়? অক্সিজেন এখানে থাকে, তার মুক্ত ইলেকট্রন বিশিষ্ট 2টি অরবিটাল এরকম উপরের দিকে অবস্থান করে এবং তাদের বিকর্ষণের কারণে অপর 2টি অরবিটাল এর বন্ধন সংকুচিত হয়ে নিচের দিকে সংকুচিত হয়ে যায়। অর্থাৎ এখানে আগে ছিল আমাদের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট, এখন সংকুচিত হওয়ার কারণে এর বন্ধন কোণ হয় 104 ডিগ্রি 28 মিনিট। এখন এটার আকৃতি কেমন হয়? এটার আকৃতি অবশ্যই এখানে একটা অক্সিজেন, মুক্ত ইলেকট্রন হাইড্রোজেন অর্থাৎ উল্টো ভি আকৃতির হয়। তো এখন আমাদের এখানে মনে রাখার কি বিষয় আছে যে ভেসপার তত্ত্ব অনুসারে মুক্তজোড় ইলেকট্রন এর বিকর্ষণ বলের কারণে বন্ধনজোড় আচ্ছা, এখানে আমাদের মনে রাখার কি আছে যে ভেসপার তত্ত্ব অনুসারে মুক্তজোড় অরবিটালের ইলেকট্রনের বিকর্ষণ বলের কারণে বন্ধনজোড় অরবিটাল সংকুচিত হয়ে যায়, তাদের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট থেকে পরিবর্তিত হয়ে 104 ডিগ্রি 28 মিনিটে পরিণত হয়। এখানে আমাদের মনে রাখার বিষয় আছে যে মুক্তজোড় ইলেকট্রন অরবিটালের বা ইলেকট্রনের বিকর্ষণ বল স্বাভাবিক থাকে। লোন পেয়ার এখানে আমাদের লোন পেয়ার তাদের বিকর্ষণ বল সর্বাধিক, যে কারণে এই বন্ধন কোণের সংকোচনের পরিমাণ সর্বাধিক হয়, তাদের বিকর্ষণ বলের ক্ষমতা সর্বাধিক। তারপরে থাকে একটি মুক্তজোড় এবং একটি বন্ধনজোড়, লোন পেয়ার এবং সবথেকে কম শক্তি সম্পন্ন থাকে বন্ড পেয়ার। এখানে হলো বন্ড পেয়ার। মুক্তজোড় ইলেকট্রনিক শক্তি সর্বাধিক থেকে বিকর্ষণ করা, তারপর হলো মুক্তজোড় একটি বন্ধনজোড় এবং 2টি বন্ধনজোড়। এখন আমরা শিখব অ্যামোনিয়া এর বন্ধন কোণ এবং তার আকৃতি কি ধরনের হয়ে থাকে। অ্যামোনিয়ার ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় পরমাণু আমাদের নাইট্রোজেন আমরা জানি 7টা ইলেকট্রন। এখানে দেখতে পাচ্ছি একটি s অরবিটাল এবং 3টি অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে। আমরা যৎপর চিত্র আঁকবো।
একটি s অরবিটাল p p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়। এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মুক্তচুর ইলেকট্রন আছে, তো সেই মুক্তচুর ইলেকট্রনটা উপরের দিকে ঘিরে দিলাম। তো এই মুক্তচুর ইলেকট্রনের বিকর্ষণে অবশ্যই বাকি যে সম্পর্কিত তিনটি অরবিটাল আছে তারা একটু নিচের দিকে নেমে যাবে। এরপর ক্ষেত্রে হলো sp সম্পর্কিত অরবিটাল, ঠিক আছে। আচ্ছা, তো এখন অ্যামোনিয়ার অণুর গঠন কিরকম হয়? অবশ্যই মুক্ত ইলেকট্রন উপরে থাকে, এখানে একটি হাইড্রোজেন 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 হয়ে গেল আমাদের অ্যামোনিয়া এর গঠন। তো এর আকৃতি কেমন হয়? অবশ্যই নাইট্রোজেন সামনে, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এবং হাইড্রোজেন তিনটি সীমাবন্ধনের মধ্যে সংযুক্ত হয়। এখন এর আকৃতি কেমন হয়? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পিরামিডীয় আকৃতির হয়ে যাচ্ছে। পিরামিডীয়, এখানে একটা ত্রিকোণী আছে এবং এখানে উপরে নাইট্রোজেন অবস্থান করতেছে, একটা পিরামিড আকৃতি হয়েছে, পিরামিড আকৃতি। তো এক্ষেত্রে যেহেতু একটি মাত্র মুক্তচুর ইলেকট্রন আছে, এই একটি মাত্র মুক্তচুর ইলেকট্রনের কারণে এর বন্ধন কোণের অবশ্যই কিছুটা পরিবর্তন হবে। পানির ক্ষেত্রে মুক্তচুর ইলেকট্রন ছিল দুটি, তো মুক্তচুর ইলেকট্রন ওইখানে বেশি থাকার কারণে তার বন্ধন কোণ অতিরিক্ত বাঁকা হয়েছিল, যা ছিল 4°28'। এবং এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু একটি মাত্র মুক্ত ইলেকট্রন আছে, তাহলে একটি মাত্র মুক্তচুর ইলেকট্রন, তাহলে এর বন্ধন কোণ হবে অবশ্যই পানি থেকে একটু কমবে, 107°। আমি বন্ধন কোণগুলি এবং আকৃতিগুলি একটু মনে রাখার চেষ্টা করব। এখানে sp3 সংকরিত হওয়া সত্ত্বেও, যেহেতু sp3 সংকরণে আমরা জানি চতুষ্ফলকীয় আকৃতি হওয়ার কথা ছিল, কিন্তু এর মুক্ত ইলেকট্রনের কারণে, বিকর্ষণ বলের কারণে অপর সংকরিত অরবিটালগুলি একটু বিকশিত হয়ে একটু দূরে চলে যায় এবং তাদের মধ্যবর্তী বন্ধন কোণের পরিবর্তন হয়। বন্ধন কোণ 109°28'এর বদলে 107° হয় এবং এর আকৃতি হয় ত্রিকোণ আকৃতি। ত্রিকোণ আকৃতি আমরা এই বিষয়গুলো একটু মনে